সো আজকে আমরা শুরু করব হায়ারম্যাথ এর বায়োনোমিয়ালস এর অবজেক্টিভ, অর্থাৎ আমরা আজকে দ্বিপদী বিস্তৃতি অধ্যায়ের অবজেক্টিভ সমূহ দেখব। এই অধ্যায় থেকে অবজেক্টিভের মূল বিষয়গুলো কি কি, তোমাকে যে কোনো অবজেক্টিভ থেকে বেশিরভাগ সময় যেটা বের করতে বলে যে এক্স মুক্ত পদ বা বর্জিত পদ, এটা বের করতে বলে, অথবা উক্ত বিস্তৃতিতে কতটি পদ হতে পারে, অথবা মধ্যপদ নির্ণয় করতে বলতে পারে, অথবা বিভিন্ন পদের সহগের মান বের করতে বলতে পারে। এই 4 থেকে 5 টাইপের অবজেক্টিভগুলোই ঘুরে ফিরে এই দ্বিপদী বিস্তৃতি থেকে আসে। সো আমরা দেখবো যে এই 4-5 টাইপের অবজেক্টিভগুলো কিভাবে করে সহজে সলভ করা যায়, এবং অবজেক্টিভের কোশ্চেনগুলো ঠিক কোন টাইপের থাকে এবং সেগুলোকে কিভাবে করে সলভ করতে হয়। সমস্যাটা হলো যে এই অধ্যায়ের অবজেক্টিভগুলো তোমাকে একটু করে করে সলভ করতে হবে, অর্থাৎ তুমি একদম মুখে মুখে এগুলোকে সলভ করতে পারবে না। তোমাকে একটু রাফ করতে হবে, রাফ করার পর তুমি সেটাকে করতে পারবা। তুমি সেটা অবশ্যই ক্যালকুলেটর ইউজ করার মাধ্যমে করতে পারো, তবে ক্যালকুলেটর ইউজ করে করতেও একটু সমস্যা আছে। দ্বিপদী বিস্তৃতি অধ্যায়ের মধ্যেই টুকটাক ঝামেলা বেশি। ঝামেলা মানে কি, অঙ্কগুলো করতে একটু সময় লাগে বেশি, একটু ফাস্ট অঙ্কগুলো করা যায় না। এটাই আসলে এই অধ্যায়ের মূল সমস্যাটা। খুব বেশি কঠিন কিছু না, অধ্যায়টা যারা পারো তাদের জন্য এই অবজেক্টিভের ভিডিওটা কোনোভাবেই কঠিন লাগবে না। তবে অঙ্কগুলা যদি একটু মনোযোগে দেখতে পারো তাহলেই বুঝতে পারবা যে কোন ওয়েতে তুমি একটু দ্রুত করে সলভ করতে পারবা এবং অপশনগুলোকে সাথে তুমি কিভাবে করে অবজেক্টিভটাকে ম্যাচ করবা। সো তাহলে আমি আজকে শুরু করতে যাচ্ছি। দেখা যাক, আমরা মোটামুটি অনেকগুলো টাইপের অবজেক্টিভগুলো আমরা আজকে দেখাবো এবং সেগুলোকে সলভ করে কি হবে সেটাও আমরা আজকে দেখাবো। তো আমরা দেখতে পাচ্ছি 1 নাম্বার যে অবজেক্টিভটা আমাদের জন্য আছে সেটা হলো y প্লাস y ইনভার্স হোল টু দি পাওয়ার 4 এর বিস্তৃতিতে y বর্জিত পদ বের করো। y প্লাস y ইনভার্স মানে তো 1/y বুঝোই, এটার পাওয়ার 4। এখান থেকে আমাদেরকে যেটা বের করতে বলছে যে y বর্জিত পদ। বর্জিত পদ মানে কি, যে পদেতে y থাকবে না। সো সাধারণভাবে আমরা এটাকে বিস্তৃতি করতে পারি কিভাবে, y টু দি পাওয়ার 4, তারপরে 4 থেকে 1 মানে 4c1, y টু দি পাওয়ার 1, অর্থাৎ n-1 যেটাকে বলা হয় n-1 y টু দি পাওয়ার 1, তারপরে 4c2। c দিয়ে তোমাদের তো আমি দেখাইছিলাম না, তোমাদের আমি দেখাইছিলাম হলো যে এইভাবে 4 থেকে 2, এইভাবে আর ওভাবে একই জিনিস, তুমি যেভাবে করো c দিয়ে করো আর যেভাবে করো একই বিষয়। কথা ক্যালকুলেটরে তো সেই c লিখতেই হয়। 4 - 2 y টু দি পাওয়ার 2। একটু তাকায় দেখো, এখানে বিয়োগ করলে আমরা 2 পাবো আর এখানে আমরা কাজ করি স্কয়ার পাবো, তাহলে y স্কয়ার এটা কাটারে যাবে না, আর কিন্তু বিস্তৃতি করার কোনো দরকারই নেই। তার মানে রেজাল্টটা পাচ্ছি y টু দি পাওয়ার 4 4y কিউব 1/y, এটা 4 থেকে 2 করলে মেবি 6 আসবে। এখানে y স্কয়ার 1/y স্কয়ার, আরো পদ করলে করতে পারতাম কিন্তু করে লাভ নেই, কেননা দেখো আমি এখানে কিন্তু যে রেজাল্টটা পাচ্ছি তার মানে y টু দি পাওয়ার 4, এখানে কাটাকাটি করলে আমরা 4y স্কয়ার পাবো আর এখানে আমরা জাস্ট 6 পাবো। 1 2 3 নাম্বার যে পদটা পাইলাম, এই পদের মধ্যে কি y আছে? দেখো দেখি তাকে, y নাই। যেহেতু এই পদের মধ্যে y নাই, তার মানে এটাই হবে সেই x বর্জিত পদ। সো বুঝতে পারছো, এটাকে অন্য একটা সিস্টেমে এটাকে সলভ করা যায়। কিভাবে করে, tr+1 সূত্রের মাধ্যমে। আমি সেটাও একটু দেখায় রাখি, আমি এটা আপাতত একটু মুছে দিই। সো বুঝতেই পারছি কিভাবে করে বের করা যায়। আমি একটা অল্টারনেটিভ সিস্টেম দেখাচ্ছি। অনেকগুলো সিস্টেম জানতে পারলে মোটামুটি খুব দ্রুত করে কাজ করতে পারবা। ওকে, একটু সুবিধা হবে তোমাদের। তো যেহেতু আমাকে tr+1 তম পদ বের করতে হবে, আমি লিখি তম পদ। অবজেক্টিভের সময় এত কিছু লেখা লাগে না। তার মানে x টু দি পাওয়ার r, r বলতে অর্থাৎ ncr, ফার্স্টে যে সূত্রটা, আমি সূত্রটাকে একটু লিখে দিই, তারপর আমি এখানে কাজ করি। ncr y টু দি পাওয়ার n-r, মানে x টু দি পাওয়ার n-r আর y টু দি পাওয়ার, আচ্ছা আমি সূত্রটাকে লিখি, x টু দি পাওয়ার n-r y টু দি পাওয়ার r। এটা আমাদের মূল সূত্র না। x আর y বলতে কি বোঝায়, এই যে প্রথমটা, এটা প্রথমটাকে কি বলা হয় একটু লিখে দিচ্ছি আমি, তো তোমাদের কাছে খুব সোজা লাগবে। প্রথমটা এটা x আর এটাকে কি ধরা হয়, y ধরা হয়। এই অনুসারে সূত্রটা আমি লিখলাম। এখন এই অনুসারে যদি আমি এখানে মান বসাই তাহলে সেখানে দেখতে পারবো ncr, n বলতে 4, c r বলতে কত, আর তো rই যেহেতু আমি আর জানি না, x টু দি পাওয়ার, x বলতে আমাদের কত, এখানে y, এখানে x বলতে y আর y বলতে এখানে 1/y কে বোঝাচ্ছে। ওকে, সো n-r, n মানে 4 - r। ওকে, এটা y টু দি পাওয়ার r, y বলতে কত 1/y হোল টু দি পাওয়ার r। দেখো 4cr আমি এইভাবে রাখবো, y টু দি পাওয়ার 4 - r রাখলাম। এটাকে আমি y ইনভার্স লিখতে পারি না, পাওয়ার উপরে r ছিল থাকলো। এখন জাস্ট খালি এটাকে আমরা গুণ করে দিই,
4 মাইনাস আর ওয়াই টু দি পাওয়ার মাইনাস আর 4cr একটা y নিলাম, তাহলে এখানে কাজ করলে 4 মাইনাস মাইনাস আর কি হবে 2r। এখন যেহেতু বর্জিত পদের কথা, তার মানে এই যে দেখতে পাচ্ছ y টু দি পাওয়ার 4 মাইনাস 2r, এটা ইকুয়ালটা আমরা কি লিখবো y টু দি পাওয়ার 0, কারণ যেহেতু y থাকবেই না বলছে প্রশ্ন মতে y টু দি পাওয়ার 4 মাইনাস 2r ইকুয়াল টু y টু দি পাওয়ার 0। দেন দুইটা আমি y যখন তুলে দিব 4 মাইনাস 2r ইকুয়াল টু 0, দেন আমি এখানে পাবো 4 ইকুয়াল টু 2r, দেন 2r ইকুয়াল টু 4, 2 দ্বারা যদি গুণ আছে যেহেতু ওই পাশে ভাগ হয়ে যাবে, আর এর মান কত বের হলো 2 বের হলো। তার মানে এখন যখন আমি আর এর মান এখানে 2 বসিয়ে দেব তখন আমি x বর্জিত পদ পেয়ে যাব। সো আমি এখানে আর এর মান জাস্ট খালি আমরা এখানে 2 ইউজ করব, এই যে এই জায়গাটার মধ্যে জাস্ট খালি যেখানে r ছিল সেই জায়গাটার মধ্যে খালি আমরা 2 ইউজ করব ইনটু 2। আর 4c2 মানে কত, 4c2 মানে নরমালি 6, তুমি ক্যালকুলেট করতে পারবা, এই যে 4 তারপরে শিফট দিয়ে ভাগ চিহ্ন টিপ দিবা, তাহলে সি অপশনটা চলে আসবে, এরপর 2, 4c2 মানে 6, আর এখানে 4 4 4 বিয়োগ করলে 0, তার মানে 4 টু দি y টু দি পাওয়ার 0, তার মানে 6 ইনটু 1, তার মানে সেই ঘুরে ফিরে 6। সো দেখো আমরা দুইটা সিস্টেমে কিন্তু x বর্জিত পদ কিংবা x মুক্ত পদ নির্ণয় করতে পারি। কিভাবে, একটা হলো সম্পূর্ণ বিস্তৃতি করে দেখতে হবে যে কোথায় x নাই, অথবা যে যে পদটার কথা বলছে y বলো x বলো p বলো q বলো যেটাই বলো তাকে বিস্তৃতি করে দেখতে হবে যে কোথায় যেটা চাইছে সেটা নাই, অন্য কোনো নাম্বার আছে বা অন্য কোনো কিছু আছে, সেটা হবে তার নির্ণয় বর্জিত পদ। আবার তুমি এই যে tr+1 সূত্রের সাহায্যেও তুমি আসলে বিক্রিয়টাকে বের করতে পারো এই সিস্টেমে কাজ করার মাধ্যমে, তবে যার কাছে যেটা সুবিধা মনে হয়। অনেকের কাছে মনে হতে পারে যে ভাই এটা তো মনে হয় অনেক কঠিন, অনেক বড় করে ব্যাপারটা করলে, আসলে ব্যাপারটা এরকমটা না। আসলে সত্যি কথা বলতে ওই পদ্ধতি এবং এই পদ্ধতির মধ্যে এইটা বেস্ট, এটা বড় হইলেও এটা বেস্ট। কেন বেস্ট, ধরো এখানে একটা মোটামুটি একটা বড় পাওয়ার আছে, সাপোজ এখানে পাওয়ার 8 আছে, দেখা গেল কি যে এমন একটা রাশি যে রাশিটার সপ্তমতম পদে গিয়া তোমার মুক্ত পদ পাওয়া যায় মনে করো, তখন কিন্তু তোমাকে ওই বিস্তৃতির থেকে ভালো রেজাল্ট পেতে গেলে তোমাকে একটানা সপ্তম পদ পর্যন্ত বিস্তৃতি করতে হবে, অনেক সময়ের ব্যাপার হয়ে যাবে। করতে পারো যে যার যে ব্যাপারে খুশি, ঠিক আছে, এবং তারপর তুমি সেখান থেকে বিস্তৃতি পদ কত সেটা ডিসাইড করতে পারবা। কিন্তু ওই সপ্তম পদ পর্যন্ত করা কিন্তু অনেক সময়ের ব্যাপার। সেই সাপেক্ষে যদি আমি এই tr+1 সূত্রটাকে যদি ইউজ করতে পারি প্রপারলি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা মোটামুটি খুব সহজেই আমরা এটা বের করতে পারবো। আমি একটু বেশি ভেঙে করছি, তোমাকে তাহলে তো ভেঙে করতে হবে না। তোমার যদি টুকটাক এই সূচকের বেসিকগুলো যদি স্ট্রং থাকে, তুমি যদি বিষয়গুলোকে বুঝতে পারো, তাহলে তুমি এই লাইন করার পর এই লাইন করার পর এই লাইন, মানে এখানে 3 লাইন তুমি করলেই তোমার হয়ে যাবে, মানে শর্টকাট যেটাকে বলা হয়। তুমি শর্টকাট ইউজ করতে পারো কোথায়, অবজেক্টিভে এসে। তুমি যখন রিটেন অঙ্ক করো তখন সেখানে শর্টকাট ইউজ করার কোনো প্রয়োজন নেই। তারপর তুমি এখানে শর্টকাট করতে পারো। আমি একটু বেশি ভেঙে করে করছি যেন তোমাদের বুঝতে একদম ক্লিয়ার হয়, বাট তোমরা শর্টকাট করবে, কারণ অবজেক্টিভ তুমি বড় করে করলেও কেউ দেখবে না, ছোট করে করলেও কেউ দেখবে না, তোমার অপশনটা কারেক্ট কিনা সেটা সবাই দেখবে। সো বুঝতেই পারছো তাহলে। আমার মতে তুমি এই বর্জিত পদে tr+1 পদের সূত্রটাকে আমি সাজেস্ট করব, যদি এটা পসিবল তোমার পক্ষে না হয় দেন তোমাকে অবশ্যই এটাকে ফুলি বিস্তৃতি করতে হবে। বিস্তৃতি করার পর তোমাকে ডিসাইড করতে হবে যে এখানে মুক্ত পদ কিংবা বর্জিত পদ কত হয়। আশা করি এই কনসেপ্টটাকে বুঝতে পারছো, এবং নেক্সট যদি আমি এরকম কোনো অবজেক্টিভ দেখাই তাহলে আশা করে যাই তোমরা এখান থেকে প্রবলেমগুলো ধরে ধরে সেটাকে সলভ করতে পারবে। ওকে, এরপর দেখবো আর কি ধরনের অবজেক্টিভ আছে। নেক্সট একটা অবজেক্টিভ দেখতে পাচ্ছি, খুবই সহজ একটা অবজেক্টিভ। 10c4 ইকুয়াল টু কত? এটাকে দুই ভাবে করা যায়। আমরা ক্যালকুলেটর ইউজ করার মাধ্যমে করতে পারবো, সরাসরি ক্যালকুলেটর ইউজ করলে তো সরাসরি হয়ে যাবে। 10 লিখবা, শিফট দিয়ে ভাগ চিহ্ন টিপ দিবা, তারপরে সি লিখবা, তারপর 4 লিখবা, আলটিমেটলি তোমার রেজাল্ট এখানে চলে আসবে। অথবা তুমি যদি চাও এটাকে সূত্রের মোতাবেক করতে পারো, কারণ একটা সূত্র ছিল আমি তোমাদের পড়াইছিলাম, NCR ইকুয়াল টু factorial n by factorial r n minus r whole factorial। factorial n বলতে কত 10, r বলতে কত 4, 10 minus 4 whole factorial। দেন এখানে কাজ করো, factorial মানে তো তোমরা জানোই, factorial তো বলার কিছু নাই, জাস্ট যেমন 4 factorial মানে কি 4 into 3 into 2 into 1, 1 পর্যন্ত গুণ করতে হবে সবকিছুকে। সো 10 factorial, factorial বাটনটা তোমাদের ক্যালকুলেটরে আছে, তোমরা একটু খুঁজে বের করবা, পাবা। আমি বলে দিই, ওই এক্স ইনভার্স নামে একটা বাটন তুমি ক্যালকুলেটরে পাবা, এক্স এর উপরে -1 লেখা আছে, এরকম একটা বাটন তুমি ক্যালকুলেটরে পাবা।
ওই বাটনটার মধ্যেই ফ্যাক্টোরিয়াল চিহ্নটা আছে। তুমি শিফট দিয়ে যদি এই লেখাটা যে বাটনে আছে সেই বাটনে টিপ দাও তাহলে তোমার আলটিমেটলি তোমার ক্যালকুলেটরে তখন ওই ফ্যাক্টোরিয়াল চিহ্নটা তোলা হয়ে যাবে। বুঝতে পারছো? আমি আবার বলতেছি যে এই বাটনটা খুঁজবা তোমাদের ক্যালকুলেটরে কোথায় আছে, এক্স এর উপরে -1 যেটাকে বলা হয় এক্স ইনভার্স। তারপর তুমি শিফট দিয়ে এই বাটনে টিপ দিবা, আলটিমেটলি তোমার এই ফ্যাক্টোরিয়াল যে চিহ্নটা এই যে আশ্চর্যবোধকের মতো যেটা, এটা তুমি পেয়ে যাবে। তারপর তুমি সেখানে নর্মালি কাজ করতে পারবা। সো 10 ফ্যাক্টোরিয়াল by 4 factorial 10 minus 4, 10 থেকে 4 বিয়োগ করলে কত হবে 6 ফ্যাক্টোরিয়াল। এখানে কাজ করলে আমরা আলটিমেটলি 210 পাবো। আবার তুমি যদি মনে করো এত কিছু করবে না, তুমি জাস্ট খালি সরাসরি লিখে ফেলবে ক্যালকুলেটরে 10 C4, তাও সেই 210ই পাবা। সো তুমি সূত্র সাহায্য করতে পারো, তুমি এটা মানে সূত্র সাহায্য করতে পারা মানে কি তোমাকে মুখে মুখে করতে হচ্ছে। আর তুমি যদি সূত্র সাহায্যে না করো সেক্ষেত্রে তোমাকে যে কাজটা করতে হবে ক্যালকুলেটরের সাহায্যে যুক্ত করে ফেলতে পারবে। ঠিক আছে? এরপর আমরা নেক্সট দেখবো আমাদের কোন টাইপের অবজেক্টিভগুলো থাকে। x to the power 4 plus 1 by x to the power 4 minus 2 whole cube। আচ্ছা, এটা আমাদের একটা রাশি। এখন এখান থেকে যেটা বলছে যে এখান থেকে রাশিটির বিস্তৃতিতে পদ সংখ্যা কত। পদ সংখ্যা কিন্তু সম্পূর্ণরূপে ডিপেন্ড করে যে এই রাশিটার পাওয়ার সংখ্যা কত আছে, অর্থাৎ n এর মান কত আছে। n এর মান যত হবে তোমরা কিন্তু জানো যে পদ সংখ্যা সবসময় n+1 হবে। n+1 মানে কি, যে n এর মান মনে করো সাপোজ 5 আছে, তাহলে পদ সংখ্যা কত হবে 6 হবে। n এর মান যদি 6 হয় পদ সংখ্যা কত হবে 7 হবে। n এর মান যদি 10 হয় পদ সংখ্যা কত হবে 11 হবে। অর্থাৎ n এর মান যা থাকবে পদ সংখ্যা তার থেকে সর্বদা 1 বেশি হবে। সো এখানে আমি দেখতে পাচ্ছি যে একটা রাশি তার উপরে পাওয়ার 3 আছে। সো তুমি কি বলবা এটার পদ সংখ্যা কত 4। তোমার এখানে একটা ভুল হবে, অ্যাকচুয়ালি এটার পদ সংখ্যা কিন্তু 4 না। এখন এই কথা আমি কেন বললাম তা তোমাকে এখন একটু বোঝাবো। তাহলে এখন আমরা দেখবো যে আসলে এখানে মূল ঘটনাটা কি, এই ঘটনাটা আমাদের একটু দেখতে হবে। এখানে আমরা কি করি দ্বিপদী বিস্তৃতি। এখানে আসলে দেখো দেখি দুইটা পদ আছে কিনা, এখানে তো তিনটা পদ আছে, একটা দুইটা তিনটা। তার মানে কি করতে হবে, তার মানে এই তিনটা পদকে সামহাও তোমাকে দুইটা পদে কনভার্ট করতে হবে, তাহলেই তুমি যে বিস্তৃতিটা পাবা সেই বিস্তৃতির নাম দিতে পারবা দ্বিপদী বিস্তৃতি, আদারওয়াইজ নয়। সো বুঝতেই পারছো এটা কিন্তু দ্বিপদী বিস্তৃতি সূত্রটাকে কিন্তু ফলো করছে না, বরং এখানে ত্রিপদী হয়ে গেছে। সো আমরা এখন যে কাজটা করবো, আমরা এখানে একটা প্ল্যানিং করব যে কিভাবে এই তিনটা পদ থাকলে তাকে দুইটা পদে কনভার্ট করা যায়। এমন কোনো না কোনো সিস্টেম আছে যার মাধ্যমে অবশ্যই তিনটা পদ থেকে তাকে দুইটা পদে কনভার্ট করা যায়, সেটা আমাদের এখন জানতে হবে। সো একটু দেখা দেখো আমি যে কাজটা করবো, আমি x⁴ কে এভাবে স্কোয়ার লিখতে পারি না? পারি। -2 ছিল থাকলো x² 1/x² প্লাস 1/x² হোল স্কোয়ার। এইভাবে কি আমরা ব্যাপারটাকে লিখতে পারি? পারি অবশ্যই। দেখো a² - 2ab + b²। যুক্তি কি, এই যে এটা কাটাকাটি গেল, আগের মতো -2 থাকলো, আর এই যে পাওয়ার 4 এই যে পাওয়ার 4 সব ঠিক আছে। তাহলে ভেতরে আমাদের একটা সূত্র পড়লো, কি সূত্র? a - b হোল স্কোয়ার। উপরে তো পাওয়ার 3 ছিল থাকলো, এই দুইটা পাওয়ার উপর পাওয়ার আছে, দুইটা পাওয়ারকে গুণ করে দিই জাস্ট। তাহলে আমাদের থাকছে x² - 1/x² হোল টু দি পাওয়ার 3 × 6। এইটা আমাদের পারফেক্ট, অর্থাৎ এইটা আমাদের সেই দ্বিপদী বিস্তৃতি হবে। এখন তুমি দেখো এখানে পাওয়ার কত আছে 6, তার মানে এখানে পদ সংখ্যা কত হবে 7। একটু আগে যে তুমি চিন্তা করছিলে যে পাওয়ার 3, তার মানে পদ সংখ্যা এখানে হবে 4, কারণ আমরা জানি পাওয়ার যা থাকবে অর্থাৎ n এর মান যা থাকবে পদ সংখ্যা তার থেকে 1 বেশি হবে। সেটা আমরা এখানে ফলো করতে না পারলেও এখানে অবশ্যই পারবো, কেননা এটা দ্বিপদ আর এখানে ত্রিপদ, অনেকটা পার্থক্য আছে। এইগুলোই আসলে তোমাদের আমার জানানো দরকার। অবজেক্টিভ থেকে তোমাদের আসলে আমার এটাই জানানো দরকার যে এই ছোট ছোট বিষয়গুলোকে যদি ভালো মতো জানা যায় তাহলে কনফিউজড হওয়ার বা যে এটা না ওইটা না এটা এরকম কোনো কনফিউশন হলে বসে তোমার কাজ করবে না। তবে খুব ভালো একটা আইডিয়া রাখতে হবে বিষয়গুলো সম্পর্কে, না হলে পারা যাবে না। তো আশা করি আমাদের পদ সংখ্যা বের করার ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এখন সেম ভাবে যদি এইখান থেকে তোমাকে বের করতে বলা হয় যে এই বিস্তৃতিটি, যেমন এখানে একটা নেক্সট অবজেক্টিভ করছে যে x বর্জিত পদের মান কত, তার মানে আমাদের যে কাজটা করতে হবে এটাকে বিস্তৃতি করতে হবে, করে দেখতে হবে যেখানে x বর্জিত পদ কত নাম্বার পদ এবং সেই কত নাম্বার পদে মানটা কত। ঠিক আছে? আবার কখনো কখনো এটা বলে দেয় যে উল্লেখিত বিস্তৃতি কততম পদ x বর্জিত পদ, এই দুইটা কোশ্চেনই করে, অথবা বলে যে x বর্জিত পদ কত। ব্যাপারটা খেয়াল রাখবা। সো আমরা এখন দেখবো যে এটাকে আসলে কিভাবে কি করতে পারি, কারণ আমাদের মূল লাইনটা তো আমরা পেয়ে গেছি, এই যে x² - 1/x² হোল টু দি পাওয়ার 6। এটা এখানে কাজ করবো, এটা এখানে কাজ করার কোনো মান নেই আর।
সো আমি লিখছি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 6। সো এটাকে তাহলে এখন বিস্তৃতি করা যাক। আমরা সিম্পলি সূত্র ফেলে দিই, তাহলে আমাদের হয়ে যাবে x টু দি পাওয়ার n, তারপরে n c1 x টু দি পাওয়ার n মাইনাস 1 y টু দি পাওয়ার 1। 1 2 এখানে পাবো না, কারণ এখানে x স্কয়ার, এখানে x টু দি পাওয়ার 5 গুণা 10, আরো বিস্তৃতি করতে হবে এটাকে। 6 c2 x স্কয়ার 6 মাইনাস 2 ইন্টু মাইনাস 1 বাই x স্কয়ার হোল টু দি পাওয়ার 2। এখানে 2 গুণা 4 আছে, আর এখানে 4 দুগুণা 8 আছে, তার মানে আমাকে আরো বিস্তৃতি করতে হচ্ছে। এই জন্য তোমাকে বললাম যে তোমাকে একটু এইভাবে করতে গেলে করা যায়, একটু টেকনিক্যালি ভাবতে হবে এই আর কি। 6 থেকে 3 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3। এখানে দেখি, এখানে আমরা কত পাবো 3, আর 3 দুগুণা 6, আর এখানে 3 দুগুণা 6, পারফেক্ট। তার মানে এই পদটা এক্স বর্জিত পদ হিসাবে আমরা বলতেই পারি। আমাদের আর ওই যে টিআর প্লাস 1 সূত্রটাকে ইউজ করতেও পারো, ওটা আমি বেশিরভাগ সময় ইউজ করি, তবে এইটা তুমি করতে পারো যেভাবে তোমার খুশি, আমার কোনো অবজেকশন নাই তোমার দিক থেকে। সেখানে তুমি বিস্তৃতি করবা নরমালি, আমার তো এগুলো পদ আসলে জানার দরকার নাই, ঠিক আছে, কারণ আমার তো আসলে মূল জিনিসটা তো আমরা এটা দেখেই বুঝতে পারছি, শুধু আমরা এটাকে নিয়ে কাজ করি, যেটা অবজেক্টিভ করতেছি সেটা এই পদগুলোকে বের করে টাইম ওয়েস্ট করার কোনো মানে হয় না। সো জাস্ট এটাকে নিয়ে কাজ করবো। তার মানে 6c3, এখানে দেখা যাক আমার রেজাল্টটা কত আসে। 6 থেকে 3 করলে আমরা অ্যান্সার পাচ্ছি 20। ওকে 20, আমি শুধু এটাকে কাজ করতেছি কিন্তু। ওকে, আর এখানে x টু দি পাওয়ার এই যে বিয়োগ করলে 3, আর 3 দুগুণে কত 6, আর মাইনাস কিন্তু থাকবেই কারণ পাওয়ারটা বিজোড় আছে, মাইনাস থাকবেই, 1 থাকবেই, x 3 দুগুণে আবার কত হবে 6 হবে, তারপর আমি প্লাস ডট দিলাম মনে করো, তাহলে এখানে এটা কাটা যাচ্ছে, তাহলে থাকছে কত মাইনাস 20। সো বুঝতেই পারছো x বর্জিত পদ তাহলে কত হবে মাইনাস 20। একই সাথে কিন্তু আমি এটাও বুঝতে পারছি যে x বর্জিত পদ কততম পদ, 1 2 3 4, তার মানে কত নাম্বার পদে গিয়ে আমরা বর্জিত পদ পাইলাম, চতুর্থ নাম্বার পদে গিয়ে পাইলাম। সো আশা করি বুঝতেই পারছো কিভাবে করে বর্জিত পদ বের করা যায়। তবে আমি সাজেস্ট করব যাদের টিআর প্লাস 1 সূত্রটা ভালো লাগে তারা সেভাবে করে সলভ করতে পারো, ওইটাও সোজা, ওইখানে একটু সূচকের কাজ করতে হয়, এছাড়া আর তেমন কোনো ব্যাপারই না, ওখানে কোনো বিস্তৃতি করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। তোমার অঙ্কটা তোমাকে ওভাবেই তোমাকে ডিরেক্টলি অ্যান্সার দিয়ে দিবে, এই জন্য আসলে ওই সূত্রটাকে আমার কাছে বেস্ট মনে হয়, বারবার এটা কথা বলছি, তবে এটা তুমি ফলো করতে পারো। তবে আমি যেটা বলছিলাম তোমাকে, যে যেমন মনে করো আমি এখানে 4 নাম্বার পদে গিয়ে যে এটা দেখে বুঝে ফেলতে পারছি যে হয়তো আমি এখানে বর্জিত পদটা পাবো, কখনো কখনো এমন হতে পারে যে 8 নাম্বার বা 9 নাম্বার কিংবা 10 নাম্বার পদে গিয়ে তুমি বর্জিত পদ পাচ্ছ, এবং যা কিনা একটা টাইম অনেক বেশি সময় সাধ্য একটা ব্যাপার হয়ে যাবে তোমার জন্য, ঠিক আছে। তবে ওইটা থেকেও একই রকম ভাবে বের করা যায় যে কততম পদ ছিল বর্জিত পদ, একই ব্যাপার, কোনো সমস্যা নেই। সো আশা করি তোমাদের বর্জিত পদ এর ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে, কারণ সবগুলো কোশ্চেনের মধ্যে এই কোশ্চেনটা কমন আছে। এরপর আরেকটু ডিফারেন্ট টাইপের একটা অবজেক্টিভ দেখবো, সেখানে x এর সহগ কিভাবে করে বের করা যায় তা একটু জানার চেষ্টা করব। ওয়ান মাইনাস এক্স 1 plus x by 2 whole to the power 8। সো ট্রাই করা যাক। সো বুঝতেই পারছো, জাস্ট এটাকে বিস্তৃতি করব এবং তারপরে 1 মাইনাস x এর সাথে রেজাল্টটাকে কি করব গুণ করে দিব। কিন্তু আমাদেরকে এখানে শুধুমাত্র বলছে x এর সহগ, সো আমাদেরকে তেমন বড় রকমের বিস্তৃতি না করলেও চলবে। কেন আমি একটু দেখাচ্ছি, x স্কয়ার বা x কিউব এগুলো আমার লাগবে না। ওকে, যদি বিস্তৃতি করি তাহলে 1 তো প্রথমে থাকবেই সবসময়, কারণ এটা তো 1 এর সূত্র পড়বে, 1 প্লাস x বা 1 প্লাস y হোল টু দি পাওয়ার n এর যে সূত্রটা সেটা আমি ফেলতেছি। তারপরে 8 থেকে 1, তার মানে 8c1 y টু দি পাওয়ার 1, এইট সি টু y টু দি পাওয়ার 2, আমি আর বিস্তৃতি করবো না কারণ এটার মধ্যে আমার হয়ে যাবে 1 মাইনাস x 1, 8 পাবো, x বাই 2 পাবো। 8 থেকে 2 যদি করি 28 মেবি পেতে পারি আমরা। 8c2 আমার মানগুলো আসলে আমি অলমোস্ট অল দ্য টাইম এই অঙ্কগুলো করি, বিভিন্ন ব্যাচে করাই, এজন্য আমার আসলে অনেকগুলো মান খেয়াল থাকে সব সময়। সো 28 x স্কয়ার বাই 4, তার মানে এখানে 4 7 28, আমি সরাসরি 7 লিখে দিই, এত ঝামেলা করার কি দরকার আছে, মানে 7x স্কয়ার ডাইরেক্ট 7x স্কয়ার লিখলাম, এখানে কাটাটি করলে কত 4x পাবো। সো 4x হয়ে গেল, আমরা এই লাইনের মধ্যে একসাথে দুই লাইন করে ফেললাম। এখন 1 মাইনাস x সাথে খালি জাস্ট গুণ করে দিব। সো 1 দ্বারা গুণ করে এটাই হবে 1 প্লাস 4x প্লাস 7x স্কয়ার সামথিং প্লাস মাইনাস x দ্বারা গুণ করে দিই
মাইনাস এক্স মাইনাস 4x স্কোয়ার মাইনাস 7x কিউব অর সামথিং। এখন জাস্ট লাইনটাকে যোগ করে দিই, 1 বিয়োগ করলে এখানে পাচ্ছি 3x, আর এখানে পাচ্ছি 7 থেকে 4 বিয়োগ করলে 3x স্কোয়ার অর সামথিং, আমি আর লিখছি না। এখন আমাদের আসলে মূল কথাটা কি, যে আমাকে যেহেতু x এর সহগটা বলছে, সেহেতু একটু তাকায় দেখো তোমার ফাইনাল যে লাইনটা তুমি পাইলা, সেই ফাইনাল লাইনটার মধ্যে x এর সাথে, জাস্ট x এর সাথে কি আছে, 3 আছে। তার মানে x এর সহগ কত হবে, 3। যদি বলতো x স্কোয়ার সহগ, তাও কিন্তু আমি 3 বলতাম। সো আশা করি বুঝতে পারছো যে এরকম ডাবল টাইপের যদি কোনো বিস্তৃতি থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেখান থেকে কিভাবে করে সলভ করতে হবে। ডাবল টাইপের বিস্তৃতি থাকতে একটা সুবিধা কি জানো, যে একটাকে বিস্তৃতি করার পরে জাস্ট খালি ওই মানটাকে ধরে পাশেরটার সাথে গুণ করে দিলেই হবে। তবে যদি এখানে আরো কোনো বড় পাওয়ার চাইতো, সাপোজ x⁵, x�6 এরকম কোনো সামথিং কোনো রেজাল্ট চাইতো, তখন হয়তো আমাকে যে কাজটা করতে হতো, তখন আমাকে বিস্তৃতিতে আরেকটু বেশি পথ করতে হতো, সলিউশন ডিমান্ড যেটাকে বলা হয়। ওকে, তাহলে আটটা দেখে চেষ্টা করি কিভাবে করে করা যায়। ওয়ান মাইনাস 2x স্কোয়ার হোল টু দি পাওয়ার 8। ওকে, এটা থেকে যেটা বলছে এর ভিতরে x টু দি পাওয়ার 8 এর সহগ বের করো। রে বিশাল ব্যাপার। তার মানে x টু দি পাওয়ার 8 এর সহগ বের করতে হবে। একটু চিন্তা করে দেখো, এখানে x টু দি পাওয়ার 8 তুমি কোথায় পেতে পারো? x টু দি পাওয়ার 8 টা তুমি এখানে কোথায় পেতে পারো? তোমাকে বিস্তৃতি করতে হবে, করার পর দেখতে হবে তুমি এটা কোথায় পেতে পারো। এখন এই ক্ষেত্রে এটাকে বের করতে হলে তুমি tr+1 তম পদের যে সূত্রটা, সেই সূত্রটা এখানে ইউজ করতে পারো, অথবা তুমি চাইলে এটাকে জেনুইন ভাবে বিস্তৃতি করতে পারো। করার পরে তুমি দেখবা যে x টু দি পাওয়ার 8 কোথায় আছে। আমি জেনুইনটা আগে দেখাচ্ছি, তারপরে আমি তোমাকে tr+1 এরটাও দেখাবো। সো 1 প্লাস 8 থেকে 1 মাইনাস 2x স্কোয়ার হোল টু দি পাওয়ার 1, 8 থেকে 2 মাইনাস 2x স্কোয়ার হোল টু দি পাওয়ার 2, 8 থেকে 3 মাইনাস 2x স্কোয়ার হোল টু দি পাওয়ার 3, 8 থেকে 4 মানে 8c4 আর কি, ঠিক আছে, হোল টু দি পাওয়ার 4। এখানেই আমি x টু দি পাওয়ার 8 পেয়ে যাচ্ছি, 4 দুগুণা 8, আমার আর করার কোনো প্রয়োজন নাই। এখন তাহলে আমি এই সব কিছুকে বাদ দিয়ে যদি x টু দি পাওয়ার 8 কে বলছে, তার মানে আমি শুধু এটাকে ফোকাস করতে পারি, তাহলে তো আমার অঙ্কটা হয়ে যাচ্ছে। সো এটাকে কাজ করি, মানে আমি আলাদাভাবে কাজ করি জাস্ট এটাকে, অন্য কাউকে করার দরকার নাই, কারণ অন্য কারোটা তো চাই নাই। তো 8 থেকে 4 করলে আনসারটা কত পাওয়া যেতে পারে? 8c4 70। ওকে, মাইনাস থাকবে না কারণ পাওয়ারটা জোর আছে, আর 2 টু দি পাওয়ার 4 মানে কত, 16, x টু দি পাওয়ার 4 দুগুণা 8, তার মানে 70 এর সাথে এখন 16 গুণ করো, 70 গুণ 16, তো এখানে পাচ্ছে 1120 x টু দি পাওয়ার 8। সো বলো x টু দি পাওয়ার 8 এর সহগ আমরা কত পাইলাম? 1120। তাহলে আমাদের এখানে দেখো আমাদের x টু দি পাওয়ার 8 এর সহগ 1120, অপশন এই নাম্বার কিন্তু হয়ে গেছে। আমরা কিন্তু সহজেই কিন্তু করতে পারলাম। tr+1 টাও মাধ্যমে বের করা যায়, তখন জাস্ট খালি তুমি r এর মানটা বের করে নিয়ে তারপর তুমি খুব সহজে x টু দি পাওয়ার 8 এর সহগ বের করতে পারো। ওকে, ওইটা একটু সময় লাগবে, ওইটা একটু কাজ বেশি করতে হয়। এরপরে এটা তো একটু আগে দেখালাম আমি y বর্জিত পদ, সেটা তো বের করতে পারবেই। আচ্ছা, বর্জিত পদের আরেকটা করি। y plus 3/y whole to the power 6, এটা তো বলছে। তার মানে এখানে আমাকে y বর্জিত পদ বের করতে হবে। বর্জিত পদটা তুমি নরমালি করতে পারো, tr+1 এ করতে পারো। আমি কোনটা করব? tr+1 টাই করে দেখাই, অনেকগুলো তো নরমাল করে দেখালাম। তাহলে tr+1 তম পদ সূত্র ncr, তার মানে 6cr, x বলতে y, n - r, y to the power 3r। ওকে, তাহলে এখানে 6cr ভাবে লিখলাম, y to the power 6 - r রাখলাম, এটাকে 3 to the power r, y to the power - r লিখতে পারি না? আমি এখানে ডাইরেক্ট করলাম, মানে 1/y আছে, 1/y কে কি লেখা যায়? y to the power -1, আর y to the power -1 এর সাথে r গুণ করলে কি হবে? y to the power -r। এটা সরাসরি করে ফেললাম এখানে। আচ্ছা, এখানে যদি কাজ করি 6cr 3 to the power r, y to the power 6 - 2r, প্রশ্ন মতে এটা সমান কি হবে? প্রশ্ন মতে যেহেতু বর্জিত পদ কথা বলছে, তার মানে y to the power 6 - 2r = y to the power 0। ওকে, তার মানে y থাকবে না যেহেতু বলছে, তার মানে দুইটা y তুলে দেই, তাহলে 6 - 2r = 0, তার মানে 6 = 2r, তার মানে r এর মান আমরা কত পাচ্ছি? 3 পাচ্ছি। সেখানে জাস্ট করে আমরা r এর জায়গায় 3 মান বসায় দেই, জাস্ট r এর মান আমরা এখানে 3 বসায় দেই, যেখানে r ছিল।
তাই এখানে 6 থেকে 3 যদি আমরা এখানে কাজ করি তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে পাচ্ছি 6 C3 কাজ করলে আমরা 20 পাচ্ছি, আর এখানে 3 কিউব মানে 27 পাচ্ছি, আর এখানে তো y টু দি পাওয়ার 0 পাওয়া যাবে। তার মানে 20 গুণ 27 540 পাওয়া যাবে। 540 y টু দি পাওয়ার 0 মানে কত 1, তার মানে এখানে y মুক্ত পদ কত হবে 540 হবে। বুঝতে পারছো? তুমি এটাকে বিস্তৃত করে করতে পারতাম, দুটোই সুবিধা। আরেকটা দেখা যাক, একটু আগে পদ সংখ্যার একটা করাইছি, এখানে আরেকটা পদ সংখ্যাটা করাবো, দেখি এটা তোমরা বলতে পারো কিনা। ফোর এক্স স্কোয়ার 4xy y স্কোয়ার 4x স্কোয়ার প্লাস 4xy প্লাস y স্কোয়ার হোল টু দি পাওয়ার কত আছে আমাদের এখানে 3 আছে। এর বিস্তৃতি বের করতে বলছে। ভুলেও কিন্তু এখানে পদ সংখ্যা কিন্তু 4 হবে না, যেহেতু এখানে পদ সংখ্যা বের করতে বলছে, তার মানে এখানে পদ সংখ্যা আমাকে এটাকে কি করতে হবে, দুইটা পদে কনভার্ট করতে হবে। এখন আমরা ট্রাই করব যে ভেতরে কোনো সূত্র ফেলা যায় কিনা, মানে উৎপাদকের মতো ব্যাপারটা। এটাকে আমরা 2x হোল স্কয়ার লিখতেই পারবো, তার মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস কি পাচ্ছি এখানে b স্কয়ার। সো বুঝতেই পারছো, তাহলে ভেতরে উপরে তো পাওয়ার 3 থাকলোই, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। সুতরাং কি বলো দেখি, a প্লাস b হোল স্কয়ার। এই সো এখানে দেখতে পাচ্ছি 2x প্লাস y হোল স্কয়ার, তার উপরে হোল কিউব আছে, তার মানে দুইটা পাওয়ার আছে। সো পাওয়ার থেকে দুইটা পাওয়ার গুণ হবে। সো 2x প্লাস y হোল টু দি পাওয়ার 3 গুণ 6। তাহলে বুঝতেই পারছো এখানে পদ সংখ্যা কত হবে 7 হবে। এরপর সেম ভাবে এই বিস্তৃতিগুলো তোমরা তাহলে আশা করি পারবা। আরেকটা বিস্তৃতি দেখা যাক এখানে কি বলছে। x plus 1 by x whole to the power n। ওকে, এখানে বলা হয়েছে r plus 1 তম পদ x বর্জিত হলে r এর মান নির্ণয় করো। সো বুঝতেই পারছো tr plus 1 তম পদ আমাদের এখানে বের করতে হবে। সুতরাং হলো ncr, n কিন্তু বর্তমানে এখানে n ই আছে, তার মানে ncr x to the power n minus r, y কোনটা 1 by x whole to the power r। তাহলে ncr x to the power n minus r, এটাকে x to the power minus r লিখতে পারি না ইনভার্স লিখে। তারপর এখানে ncr x to the power n minus 2r পাবো। তাহলে কোশ্চেন কি হবে, প্রশ্ন মতে এটা সমান কি হবে x to the power 0, যেহেতু বলছে x বর্জিত পদ, x to the power n minus 2r equal to x to the power 0। তো n minus 2r equal to 0। এখান থেকে সাপোজ আমরা যদি তোমার r এর মান নির্ণয় করি, তাহলে আমি এখানে দেখতে পাবো n equal to 2r, সো সাইড চেঞ্জ করলে 2r equal to n, and finally r equal to n by 2। তো আমরা এখানে r এর মান পেলাম n by 2, তারা বের করতে বলছে r এর মান, হ্যাঁ n by 2 পেয়ে গেছে। বুঝতে পারছো, এরকম অদ্ভুত কিছু ব্যাপার থাকলেও তুমি tr plus 1 সূত্রের সাহায্যে খুব ইজিলি ব্যাপারটাকে সলভ করতে পারবে। এরপর আর কি বলছেন, এটা অনেকটা অবজেক্টিভ। 1 plus x whole to the power n minus 1 এর বিস্তৃতিতে পদ সংখ্যা কত। এটা 1 plus x whole to the power n minus 1। ওকে, এর বিস্তৃতিতে পদ সংখ্যা কত বের করতে হবে, পদ সংখ্যা বের করতে হবে। তো এখানে দেখো পাওয়ারটা কত আছে n minus 1। আমরা জানি যে পাওয়ার যা থাকে তার থেকে কিন্তু সবসময় n plus 1 বেশি থাকে। এই টোটালটাকে যদি আমি n কল্পনা করি, ওকে, অর্থাৎ n minus 1 কে যদি আমরা l কল্পনা করি, এর সাথে যদি একটা প্লাস 1 অ্যাড করি, লাস্টে কত থাকবে n থাকবে। তার মানে এখানে এই বিস্তৃতি সাপেক্ষে পদ সংখ্যা কত হবে জাস্ট n। আশা করি বুঝতে পারছো যে এরকম ব্যাপারগুলো থাকলেও তুমি কিভাবে করে খুব ইজিলি সলভ করতে পারবা। এরপর x plus y whole to the power 5 এর বিস্তৃতিতে সহগগুলোর সিকোয়েন্সটা কি হবে তা তারা জিজ্ঞেস করছে। x plus y whole to the power 5, আমি তোমাকে চারটা অপশন দিব, তাহলে বুঝতে পারবা। 5 10 10 5 5 10 10 5, ওকে, 1 5 10 10 5 1 1 5 10 10 5 1। এরপরে দেখতে পাচ্ছি 10 5 5 10
10 5 5 10 আর এটা 1 2 3 3 2 1 1 2 3 3 2 1 আচ্ছা এই চারটা অপশনের মধ্যে কোনটা কারেক্ট হবে কোশ্চেনটা হলো যে এটাকে যদি বিস্তৃতি করা হয় তাহলে সেই বিস্তৃতি করা হলে এর সহগদ্বয় এর সিরিয়ালটা চারটা অপশনের মধ্যে কোন অপশনটা কারেক্ট এটা মূল কোশ্চেন তাহলে এটাকে তাহলে আমাকে বিস্তৃতি করতে হবে এখন সবথেকে বেস্ট হলো তুমি এখানে প্যাসকেলের ত্রিভুজ তৈরি করে ফেলতে পারো কারণ যেহেতু এখানে সহগ নিয়ে কথা হচ্ছে আর সহগগুলো কিন্তু আমরা খুব সহজেই প্যাসকেলের ত্রিভুজের মাধ্যমেই জানতে পারি সো আমাদের আর পুরো বিস্তৃতি করার কোনো প্রয়োজনই হবে না সো 5 যেহেতু আছে 1 1 1 1 2 1 1 3 3 1 1 4 6 4 1 1 5 10 10 5 1 সো দেখো আমরা প্যাসকেলের ত্রিভুজ তৈরি করে ফেললাম তাহলে বুঝতে পারছো তাহলে এই লাইনটা কিন্তু ফলো করছে যেহেতু n এর মান এখানে 5 আছে সো এই লাইনটা কোথায় আছে অপশন সি তে আছে সো অপশন সি কারেক্ট অন্য অপশনগুলো কিন্তু কারেক্ট করার কোনো প্রশ্নই আসে না এত এলবিসি দের পঞ্চম পদ নিচের কোনটা এটা পারা যাবে বলে করাইছি এর সাধারণ পদ কত আচ্ছা এটা একটা ইম্পর্টেন্ট অবজেক্টিভ a + b হোল টু দি পাওয়ার n দেওয়া আছে এখানে কোশ্চেনটা হলো এলবিসি দের সাধারণ পদ কত তার মানে আমাদেরকে এখানে যে কাজটা করতে হবে আমাদের এখানে বিস্তৃতি ফার্স্ট অফ অল করতে হবে তারপর আমাদের এখানে নরমালি সূত্রটা ফেলতে হবে ঠিক আছে তাহলে আমি যদি এখানে tr+1 পদের সূত্রটা ফেলি অর্থাৎ যেহেতু ওটা তো তোমার নির্দিষ্ট সংখ্যক পদ তাহলে ওইটার পরিবর্তে সবথেকে বেস্ট হয় যদি এটাকে নরমালি বিস্তৃতি করতে চাই তাহলে লাইনটা কি লিখব লাইনটা লিখব n c r a to the power n minus r b to the power r দ্যাটস ইট এটা হবে এটা আমাদের অপশনে দেওয়া আছে হ্যাঁ আমাদের অপশনে দেওয়া আছে সো অপশন নাম্বার ডি এটা কারেক্ট এরকম বিভিন্ন অপশন দেওয়া আছে অপশন থেকে আমাদের সূত্রতে যেটা হয় সেটা আমাদের অপশনে দেওয়া থাকবে এবং সেটা মিলে গেছে এনসিআর এর মান কত হলে r 0 হবে কোশ্চেনটা দেখো ভালো করে এনসিআর এর মান কত হলে r এর মান 0 হবে তার মানে r এর মান 0 যখন হয় তখন মানটা কত হবে এটাই জিজ্ঞাসা করছে NC0 বলতে কি বুঝি তুমি 5C0 হিসাব করতে পারো n এর জায়গায় 10C0 হিসাব করতে পারো যেটা খুশি বা 2C0 যেটাই খুশি হিসাব করো তো এখন দেখো তুমি নিজে ক্যালকুলেটর চালাক করতে পারো অথবা তোমাকে যে সূত্র দেখাইছিলাম সেটার সাহায্যে তুমি করতে পারো সাপোজ আমি 10C0 বের করতেছি কত আসবে 1 মনে করো 5C0 বের করতেছি তাও কত আসবে সব সময় 1 আসবে তার মানে আমি যেটা বুঝতে পারলাম যে এটার মান সব সময় কত পাবো 1 পাবো এটা आंसर হ্যাঁ হয়ে গেল নেক্সট আর কোন টাইপের অবজেক্টিভ আছে আচ্ছা এর কি যেটা বলছে 1 প্লাস a বাই x হোল টু দি পাওয়ার 7 বলছে এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার -2 এর সহগ কত অনেকেই কোশ্চেনটাতে একটু কনফিউজড হয়ে যাবে যে x টু দি পাওয়ার -2 কিভাবে বের হয় এটা আসলে বের হয় কিন্তু একটু টেকনিক্যালি চিন্তা করলে বের হয় ব্যাপারটা কিরকম আমি দেখাচ্ছি এটাকে বিস্তৃতি করে আগে তাহলে বুঝতে পারবা 1 প্লাস 7 থেকে 1 a বাই x হোল টু দি পাওয়ার 1 7 থেকে 2 a by x whole to the power 2 আমি এখানেই পেয়ে যাব এই যে 1 x স্কয়ার মানে x টু দি পাওয়ার -2 আমি এখানেই পেয়ে যাব দেখো আমি কিভাবে পেয়ে যাই 7 a by x 7 থেকে 2 করলে মেবি এখানে 21 আসতে পারে দেখতে হবে কত হয় 7c2 হ্যাঁ 21 পাচ্ছি আর এখানে পাবো a স্কয়ার by x স্কয়ার তাই তো আমি এখানে দেখো কিভাবে আসি 1 plus 7a by x 21a square এটাকে আমি 1 by x square লেখা যায় না এভাবে আর এই 1 by x square কে আমি কিন্তু চাইলেই x to the power -2 লিখতে পারি সো এখন তোমরা বলো x to the power -2 অর্থাৎ 1 by x square এর সহগ কত 21a square দ্যাটস आंसर সো এভাবে করে তোমরা বের করবা ওকে এরপর নেক্সট আচ্ছা এটা বহুপদী টাইপের অবজেক্টিভ এই অবজেক্টিভগুলো খুবই সোজা এগুলো একবারে মুখোমুখি করে ফেলা যায় তিনটা অপশন বলছে নিচের কোনগুলো সত্য 5 থেকে 0 5 থেকে 1 5 থেকে 2 5 থেকে 0 এর একটা মান দেওয়া আছে 5 থেকে 1 এর একটা মান দেওয়া আছে 5 থেকে 2 এর একটা মান দেওয়া আছে কত কত আছে 1 5 10 1 5 10 এটা তিনটার মধ্যে তিনটা অপশনই কারেক্ট হবে তোমরা জানো যে তিনটাই কিন্তু সত্য সো 1 2 3 তিনটা অপশনই কারেক্ট পদ সংখ্যার অবজেক্টিভ করাটা মুক্ত পদ এটাও করাইছি n =
5 হলে সহগগুলা কোনটা কোনটা হবে, এটা ওই যে ওই টাইপের অবজেক্টিভ। মনে করো 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার n, এটা দিয়েই বলছে n ইকুয়াল টু 5 হলে সহগগুলা কি কি হবে। সো n ইকুয়াল টু 5 যখন বসাবো তখন তুমি প্যাসকেলের ত্রিভুজটাকে তৈরি করে ফেলবা। 4 6 4 1 5 10 10 5 1, এই যে এই লাইনটা তোমার n ইকুয়াল টু 5 হলে সহগগুলা 1 5 10 10 5 1। এত এবিসিতে মোট পদ সংখ্যা কত থেকে পাইছি। এরপর আরেকটা অবজেক্টিভ, এই টাইপের অবজেক্টিভগুলো একটু মারাত্মক হয়, কারণ এই টাইপের অবজেক্টিভগুলো অ্যাকচুয়ালি এই টাইপের তোমরা প্রচুর পাবা। আমি একটা তোমাকে সিস্টেম বোঝাই, খুব ভালো করে ওটা বুঝবা। এটা বোঝানোর আগে কিছু বিষয় তোমার বোঝা দরকার। সাপোজ তুমি ফ্যাক্টরিয়াল 5 করছো, এর অর্থটা কি দাঁড়ায়? তুমি 5 থেকে কিন্তু খালি পিছাচ্ছ, এরকম 5 তারপরে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 এরকম করে পিছিয়ে যাচ্ছ। ঠিক সেরকমই তোমাকে যদি বলা হয় n ফ্যাক্টরিয়াল মিন্স কত, n ফ্যাক্টরিয়াল মিন্স n n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 3, এরকম করে করতে 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 সামথিং বলে চলে আসবে। মনে করো আমি এরকম করে করতে করতে n মাইনাস 4 n মাইনাস 5 এই ফ্যাক্টরিয়াল দিলাম। কেউ যদি n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল শেষ করে ফেলে n ফ্যাক্টরিয়াল তারটাও হবে, n মাইনাস 2 ফ্যাক্টরিয়াল এই পর্যন্ত করে তারটাও হবে, এই পর্যন্ত করে তারটাও হবে, যদি আরো করে তারটাও হবে। ডিপেন্ড করতেছে সে কত দূর পর্যন্ত নিতে চাচ্ছে। সেম ভাবে যদি তোমাকে যদি বলা হয় n প্লাস 1, মনে করো n প্লাস 1 হোল ফ্যাক্টরিয়াল আছে, তখন কি করবা? প্রথমে n প্লাস 1, তারপরে খালি কমবে, খালি n প্লাস 1 এর সাথে যদি 1 কমে খালি কি থাকবে n, তারপরে আরো 1 কমে তাহলে কি হবে n মাইনাস 1, আরো 1 কমলে n মাইনাস 2, আরো 1 কমলে n মাইনাস 3, এরকম করে কন্টিনিউ করবে। ফ্যাক্টরিয়াল চিহ্নটা কিন্তু শেষে কিন্তু থাকছেই। এটা বের অঙ্ক তুমি ইন্টিগ্রেট করবে, ইন্টিগ্রেটে 5.1 5.2 তে তুমি কিছুটা পাবা, আবার তুমি দ্বিপদী বিস্তৃতি মেইন যে অধ্যায়টা আছে তোমার সেকেন্ডারে সেখানে পাবা। ফার্স্ট এর সেকেন্ডের দুইটারই 5 অধ্যায়ের মধ্যে এরকম ফ্যাক্টরিয়াল অঙ্ক কিছু পাবা। আচ্ছা, তো একই রকম ভাবে তোমাকে যদি n-2 হোল ফ্যাক্টরিয়াল কথা বলা হয় তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? n-2 n-3 n-4, মানে যেখান থেকে দেওয়া থাকবে ওইখান থেকে খালি পিছাইতে হবে, ব্যাপারটা এরকম। n-4 ফ্যাক্টরিয়াল যদি আরো করা লাগে আরো করতে পারো, তবে ফ্যাক্টরিয়াল চিহ্নটা কিন্তু রিমুভ হচ্ছে না, রিমুভ হচ্ছে তোমার ওই মানগুলোকে খালি কন্টিনিউয়াস লেখার কারণে। এখন এই কনসেপ্টের উপর ভিত্তি করে আমি এখন একটা অঙ্ক সলভ করব, সেটা বুঝতে পারলে কিছু আইডিয়া আসবে তোমার। যদি এই টাইপের অঙ্ক তোমাদের পরীক্ষাতে খুব কম আসতে পারে, তারপর আমি একটু জানিয়ে রাখছি যেহেতু ফ্যাক্টরিয়াল সম্পর্কে তোমাদের বইয়ের মধ্যে কনসেপ্টটা দেওয়া আছে, তো আসতেই পারে ব্যাপারটা। n-1 হোল ফ্যাক্টরিয়াল বাই n-2 হোল ফ্যাক্টরিয়াল এর মান কত? আমি অপশনগুলো একটু দেখাচ্ছি তোমাদেরকে, তাহলে বুঝতে পারবা যে মান কত বলতে তারা কি চাচ্ছে। n-1 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 আর কি n-2 দেখতে হবে। আমাদের এই চারটা অপশন থেকে যে কোনো একটা অপশন আমাকে চয়েস করতে হবে, আমাদের চয়েস করা যাবে না, কি কাজ করতে হবে সে এটাকে আমি কাজ করব, ঠিক আছে? সো এখন টার্গেট হলো যে আমাকে টার্গেট করতে হবে যে আমি এই ফ্যাক্টরিয়াল চিহ্নটাকে রিমুভ করব, মানে এটাকে আমি দূর করব। সেটা দূর করতে হলে আমাকে এমন একটাকে নিয়ে কাজ করতে হবে যে অপর একটাকে কাটতে পারে। এই কথাটার মধ্যে একটা প্যাচ আছে। প্যাচটা কিরকম? মনে করো আমি n লিখলাম, এই n-1 ফ্যাক্টরিয়ালকে নিয়ে আমি কাজ করতে যাচ্ছি, মনে করো। তাহলে আমি কি লিখবো এখানে? n-1, তারপরটা কি লিখবো? n-2 ফ্যাক্টরিয়াল। আমি ফ্যাক্টরিয়াল আমার আর প্রয়োজন নাই, আমি এই পর্যন্ত দিলাম। কেন এই পর্যন্ত দিলাম? কারণ নিচেরটা কিন্তু এইটাই আছে, n-2 হোল ফ্যাক্টরিয়াল আছে। এখন আমি চাইলে এই n-2 হোল ফ্যাক্টরিয়াল এই n-2 হোল ফ্যাক্টরিয়াল কাটতে পারবো, অর্থাৎ এইভাবে ফ্যাক্টরিয়াল কাটা যায়, কিন্তু কখনো একটা লাইন থেকে তুমি ফ্যাক্টরিয়ালকে কখনো রিমুভ করতে পারবো না n এর ফ্যাক্টরিয়াল লাইনগুলো থেকে। তাহলে এখানে ফাইনালি থাকবে n ইনটু n-1, এইটা আমাদের অপশনটা কারেক্ট, অর্থাৎ সি নাম্বার অপশনটা কারেক্ট। সো বুঝতে পারছো এরকম কিন্তু অনেক টাইপের অবজেক্টিভ হতে পারে। এই অবজেক্টিভটার কথা কিন্তু ভালো করে মাথায় রেখো। তবে যদি এই অবজেক্টিভগুলো পরীক্ষাতে কম আসতে পারে, তারপরেও জানাটা খুব দরকার। আর তাছাড়া ইন্টারমিডিয়েট ডেটা সম্পর্কে বিস্তারিত অনেক আছে। তৃতীয় পদ কত? আচ্ছা, টু এক্স স্কোয়ার মাইনাস 1/2x হোল টু দি পাওয়ার 8, 1/2x হোল টু দি পাওয়ার 8। যেহেতু এখানে তৃতীয় পদের কথা বলছে, সো আমাকে তাহলে তৃতীয় পদ পর্যন্ত বিস্তৃতি করতে হবে। তুমি tr+1 ইউজ করতে পারো, অথবা তুমি চাইলে নরমালি বিস্তৃতি করে ফেলতে পারো। তুমি যদি নরমালি বিস্তৃতি করো, এটা হোল টু দি পাওয়ার 8 প্লাস 8 থেকে 1 2x স্কোয়ার হোল টু দি পাওয়ার n-1 ইন্টু ay টু দি পাওয়ার 1।
একটা পদ করছো, দুইটা পদ করছো, আরেকটা পদ করলে তোমার কিন্তু কাজ হয়ে যাচ্ছে। 8 থেকে 2 2x স্কয়ার হোল টু দি পাওয়ার 8 মাইনাস 2 মাইনাস 1 বাই 2x হোল টু দি পাওয়ার 2। বাস 1 2 3। তুমি জাস্ট খালি এখন এই বক্সটাকে নিয়ে কাজ করবা, তোমার রেজাল্ট তুমি সম্পূর্ণ পেয়ে যাবা। এর কি সম্পূর্ণ পদটা চাইছে? হ্যাঁ, তৃতীয় পদ সম্পূর্ণটা চাইছে। তাহলে এখানে 8টাকে নিয়ে আমাকে সম্পূর্ণ কাজটা করতে হবে। 8 থেকে 2 করলে কত আসবে? 28। হ্যাঁ 28 আসে, লিখলাম 28। শুধু এটাকে নিয়ে কাজ করব। এখানে দেখো বিয়োগ করলে 6 পাচ্ছি, তার মানে 2 টু দি পাওয়ার 6 মানে কত? 64 লিখলাম। এখানে 6 পাচ্ছি, 6 দুগুণে 12, তার মানে x টু দি পাওয়ার 12 লিখলাম। এখানে কিন্তু মাইনাস থাকবে না, কারণ মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে। 1 স্কয়ার 1, 2 স্কয়ার 4, x স্কয়ার। এখন এখানে কিছু কাটাকাটি করতে পারবো কিভাবে? আমি 28 এর সাথে 64 গুণ করব, তার সাথে 4 ভাগ করব। এন্ড ফাইনালি আমি পাচ্ছি 4 4 8। এখানে কাটলে আমি পাবো x টু দি পাওয়ার 10। এইটা আমাদের হবে তৃতীয় পদের आंसर। হ্যাঁ, অপশন ডি নাম্বারটা কারেক্ট, মিলে গেছে। এখন সেম ভাবে এটা থেকে তোমাকে যদি বের করতে বলে মধ্যপদের কথা, এইবার হলো কথা যে মধ্যপদ যদি বের করা যায়, তাহলে সেই ক্ষেত্রে তুমি কিভাবে করে মধ্যপদ নির্ণয় করতে পারবা? আগে তোমাকে প্ল্যানিং করতে হবে যে মধ্যপদ কোনটা, শুধু সেটাকে বের করবো তাহলেই কাজ শেষ। এটা আমাদের মূল কথা। এখন আমি তাহলে আগে এটা প্ল্যানিং করে নিই যে মধ্যপদ কোনটা। এখন আমি দেখতে পাচ্ছি এখানে n এর যে মানটা, অর্থাৎ এই যে পাওয়ারটা দেখতে পাচ্ছি, এই পাওয়ারটা কি আছে? একটা জোড়, n = 8, যা একটা জোড় সংখ্যা। যদি জোড় সংখ্যা হয় সেক্ষেত্রে মধ্যপদ কিভাবে বের করতে হবে? n/2 + 1 তম পদ, এটা হবে তার মধ্যপদ। ব্যাপারটা বোঝা গেছে? তার মানে n/2, তার মানে 8/2 + 1, 8/2 মানে 4 + 1, তার মানে কত? ফিফথ পদ। ফিফথ পদ হবে উক্ত বিস্তৃতির মধ্যপদ। তার মানে আমাকে শুধুমাত্র ফিফথ পদ বের করলেই কিন্তু হয়ে যাচ্ছে। সো আমি এখন দেখো শুধুমাত্র ফিফথ পদকে কিভাবে বের করতে পারি। আমি দেখতে পাচ্ছি 1 2 3, 3 নাম্বার পদটা লাইনটা এরকম ছিল, তার মানে ফিফথ নাম্বার পদ কি হবে? এক কম হবে, কারণ আমরা জানি সবসময় কিন্তু পাওয়ার যা থাকে তার থেকে এক বেশি হয়। তার মানে পদ সংখ্যা যখন লিখবো তার থেকে এক কি হবে? কম হবে। সো আমি লাইনটা কি লিখবো? 8 থেকে 4, কারণ 8 থেকে 2 যখন ছিল তখন কিন্তু আমি 3 নাম্বার পদ পাইছিলাম, তার মানে 8 থেকে 4 যখন লিখবো তখন আমি 5 নাম্বার পদ পাবো। এভাবে চিন্তা করো। এটা কি ছিল? আমাদের x টু দি পাওয়ার n-2 লিখছি, এবার আমি কি লিখবো? n-4 লিখবো। সিম্পল, এই যে খালি 4 লিখছি এখানে, তাই সব সিস্টেম ঠিক। n-4, এই যে y টু দি পাওয়ার 4, দেখছো সহজেই বের করতে পারলাম। এখন জাস্ট এডিট করে কাজ করবো, আমাদের কিন্তু মান বের হয়ে আসবে। 8 থেকে 4 করা যাক। 8c4, এখানে কাজ করলে 70 পাচ্ছি। 2 টু দি পাওয়ার এখানে 4 পাবো, 2 টু দি পাওয়ার 4 মানে কত? 16। 4 4 দুগুণ 8 পাবো, 1 থাকবে কারণ পাওয়ারটা জোড় আছে, প্লাস থাকবে। 2 টু দি পাওয়ার 4 মানে এখানে 16 পাচ্ছি। x টু দি পাওয়ার 4, 16 16 কাটা যাবে, এখানে থাকবে তাহলে 70 x টু দি পাওয়ার 4। হ্যাঁ, হয়ে গেছে। তাহলে এটা আমাদের হলো মধ্যপদ। আবার যদি মধ্যপদ সহগ বলতো তাহলে আমি শুধুমাত্র 70 কে বলতাম তখন। হ্যাঁ, অপশন এ নাম্বারটা কারেক্ট, 70 x টু দি পাওয়ার 4, দ্যাটস आंसर। ওকে, খুব মজার জিনিস। যদি একটু চিন্তা করা যায়, যদি তোমার এখানে কোনো এক কারণে, সাপোজ যদি এখানে কোনো এক কারণে তোমার এখানে পাওয়ারটা 7 থাকতো, যা একটা বিজোড় সংখ্যা, তখন কিন্তু মধ্যপদ 2টা হতো। বুঝতে পারছো কথা কি বলছি? আচ্ছা, যদিও আসলে তোমাদের ওই পাওয়ার জোর দিয়ে মনে হয় তোমাদের লেভেল অঙ্ক নাই, বা অবজেক্টিভ অ্যাটলিস্ট মনে হয় না দিবে, তবে ইন্টারমিডিয়েট আছে সেটা। আচ্ছা, এটা পারা যাবে, এটা পারা যাবে। এই যেমন এখানে বলছে NCR = কত, মানে তারা ডিরেক্ট সূত্রের লাইনটা চাইছে। NCR যে সূত্রটা হয় সেই সূত্রের লাইনটাই তারা সরাসরি চাইছে। NCR = what? সূত্রের লাইনটা কি? ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল r, n minus r হোল ফ্যাক্টোরিয়াল, দ্যাটস आंसर। এটাই কিন্তু সূত্রের লাইনটা। তৃতীয় পদের সহগ a, এর বিসিতে তৃতীয় পদের সহগ b। আচ্ছা, এটা তো করা হয়েছে সহগের হলো। NCR = 100 NCR = কত? আচ্ছা, এই টাইপের অবজেক্টিভগুলো কি রকম? এখানে তারা যেটা বলছে n = r = 100, এটা দেওয়া আছে। বের করতে বলছে NCR = কত, এর মানে কি 100 CR, 100 C 100, তার মানে 100 C 100 বের করতে বলছে। যেহেতু n এবং r এর মান সেম, সো এটাকেও তুমি করতে পারবা। দেখা যাক কি আসে। 100 C 100, জাস্ট 1 বের হবে, এই মানটা কত পাওয়া যাবে? 1, এটাই आंसर। এইগুলো কোনো কিছুই না, ছোট ছোট বিষয়গুলো। আচ্ছা, এর বিসিতে তৃতীয় পদ কোনটি, এটা একটু জানার বিষয়।
1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n। এদের অপশনগুলো একটু দেখো, তাহলে তুমি কিছুটা আন্দাজ করতে পারবা যে আমাকে আসলে কোন টাইপ বিস্তৃতি করতে হবে। n minus 1 minus 2 factorial 3 n minus 3 whole factorial n minus 1 n minus 2 factorial 3 n minus 3 whole factorial। আচ্ছা, পাশে n কিউব লেখা আছে, লিখলাম। এরপরে n minus 1 factorial 2 x square n minus 1 factorial 2 x square। Okay, n minus 1 factorial 3 n cube n minus 1 factorial 3 n cube। and finally n minus 1 factorial 2 n cube। আচ্ছা, n minus 1 n minus 2 factorial 3 n cube। এই চারটা অপশনের মধ্যে কোনটা কারেক্ট আমাদের বের করতে বলবে। আমি তোমাদের প্রথমেই সাজেস্ট করব যে এখানে কিন্তু আমাদের প্যাসকেলের উপপাদ্য সূত্রটা পড়বে, এখানে দ্বিপদী বিস্তৃতির সূত্রটা পড়বে না, দ্বিপদী উপপাদ্য সূত্রটা পড়বে না এখানে। অর্থাৎ তোমরা যে সূত্রটা পড়ছিলা 1 প্লাস ny সেই সূত্রটা এখানে পড়বে। y কত আমাদের এখানে মাইনাস x, তারপরে কি সূত্রটা n মাইনাস 1, এটা তো নিচে ফ্যাক্টরিয়াল 1 ছিল, আর এটা কি হবে ফ্যাক্টরিয়াল 2 x স্কয়ার। যদি আরেকটা করতে চাই n মাইনাস 1 n মাইনাস 2 ফ্যাক্টরিয়াল 3 x স্কয়ার বলতে কিন্তু আমাদের এখানে মাইনাস x হোল স্কয়ার, কারণ এখানে y এর উপরে তো y এর সামনে একটা মাইনাস 1 ছিল, তাহলে এটা মাইনাস x হোল কিউব। এটা আমাদের মূল বিস্তৃতি করলাম আমরা। তাহলে এখন তোমার কাছে কি মনে হয় চারটা অপশনের মধ্যে কোনটা কারেক্ট হতে পারে? যেগুলোর পাশে n কিউব লেখা আছে সেগুলোতে কারেক্ট হওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ এই পাশে তো সবসময় x কিউব পাওয়া যাবে, কারণ আমাদের এখানে y কিন্তু মাইনাস x বর্তমানে। সো বুঝতেই পারছো অপশন বি নাম্বার কারেক্ট। সো একদম সিম্পলি চিন্তা করতে পারলা। অথবা এই দেখো যে বি নাম্বারটা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, দেখছো n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল 2 আর x স্কয়ার মানে মাইনাস x হোল স্কয়ার মানে x স্কয়ারই। সো আলটিমেটলি বি নাম্বারটাই ঘুরে ফিরে যুক্তিটা আসে। লাস্ট একটা দেখবো এর বিসিতে কয়টি পদ বিদ্যমান, এটাও সোজা। 1 মাইনাস x স্কয়ার হোল টু দি পাওয়ার 7। এখানে তুমি আবার ওই সূত্র ভিতরে ফেলতে যাও না, কারণ এখানে কিন্তু তোমার ভিতরে কিন্তু দুইটা পদ আছে। সো শুধু শুধু সূত্র ফেলে গ্যাঞ্জাম করার কোনো মানে নাই। তিনটা পদ থাকলে বা চারটা পদ থাকলে সেক্ষেত্রে তুমি ভিতরে উৎপাদকে করে সেটাকে দুইটা পদ বানানোর ট্রাই করবা। যদি সেটা পসিবল না হয় তখন ওইটা তার হচ্ছেই না, তবে এটা পসিবল হবেই যদি এরকম অঙ্ক দেওয়া থাকে, ঠিক আছে? যেহেতু দুইটা পদের বিস্তৃতি কথা বলা হচ্ছে। সো এটাকে জাস্ট করে তুমি পাওয়ার 7 দেখতে পাচ্ছ, এখানে 1 যোগ করলে কত আসবে পাওয়ার, অর্থাৎ n এর কত আসবে 8 আসবে। সেখানে পদ সংখ্যা কত হবে, পাওয়ার যা থাকবে তার থেকে এক বেশি, তার মানে কত পাওয়া যাবে 8 পাওয়া যাবে। সো হয়ে গেল আনসার। সো দ্বিতীয় স্থিতি থেকে অনেক টাইপের অবজেক্ট দেখাইলাম, অনেকগুলো সমাধান দিলাম। তবে আমি তোমাদের এখানে সাজেস্ট করবো যেটা তোমরা এখান থেকে যে টাইপের অবজেক্টগুলো একটু ভালো করে দেখবা এবং যেগুলো একটু বেশি বেশি করে করার চেষ্টা করবা সেগুলো বর্জিত পদেরগুলা, অথবা তোমার ওই মধ্যপদ কোনটা হবে এইগুলা, অথবা বিভিন্ন সহগ যেটা বের করতে বলো, অমুক পদের সহগ তমুক পদের সহগ এগুলো বের করতে বলতে পারে। আর টুকটাক তো সবকিছু দেখাইলামই, সেই ওভারঅল আলোচনাগুলো একটু ভালো করে দেখেও প্র্যাকটিস করবে, তাহলে দেখবে যে তোমার হয়ে গেছে। সো দ্বিপদী বিস্তৃতি অবজেক্টের অবজেক্টিভগুলো মোটামুটি আমার সবগুলো পড়ানো হয়ে গেল। এরপর নেক্সট হয়তো অন্য কোনো অধ্যায়ের অবজেক্টিভগুলো সম্পর্কে আলোচনা করা হবে। সো আজকে এই পর্যন্তই, বাই।